আসসালামু আলাইকুম। এসএসসি বায়োলজি এমসিকিউ সিরিজের নতুন আরেকটা এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইস্তিকার ফারুকী তোহা। আজকে আমরা বায়োলজি চতুর্থ অধ্যায় জীবনী শক্তি অধ্যায়ের বোর্ড এমসিকিউগুলো সলভ করতে যাচ্ছি। যারা আগের অধ্যায়গুলো চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 ক্লাস করতে পারো নাই, তারা আমাদের ইউটিউব চ্যানেল ফিল্ড সায়েন্সে গিয়ে অধ্যায়ের ক্লাসগুলো করে নিতে পারো। ওকে, আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করি, জীবনী শক্তি। খুবই ইম্পর্টেন্ট, এটা সিকিউ প্লাস এমসিকিউ দুইটার জন্য ইম্পর্টেন্ট। তোমরা নিশ্চয়ই জানো 9 থেকে শুরু করে তোমরা দেখতে পাচ্ছ স্কুলে সবগুলো পরীক্ষাতেই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন হয় এবং বোর্ডেও এই অধ্যায় থেকে কোয়েশ্চেন আসে এবং আসার সম্ভাবনা প্রায় 100 ভাগই ধরে রাখতে পারো এই অধ্যায় থেকে কোয়েশ্চেন হয়। ওকে, আগে আমরা এই চ্যাপ্টারের মধ্যে এমসিকিউর পাশাপাশি সিকিউর জন্য কোন টপিকগুলো আমরা এখান থেকে পড়ব। সিকিউ, এই অধ্যায়ের সিকিউতে যদি আমি বলি, তোমার সালোক সংশ্লেষণের বিক্রিয়া, সালোক সংশ্লেষণ এবং শ্বসন নিয়ে ভালো মতো আইডিয়া থাকতে হবে। সালোক সংশ্লেষণ, এই অধ্যায়ের দুইটা পার্ট, একটা হচ্ছে সালোক সংশ্লেষণ আর একটা হচ্ছে শ্বসন। সালোক সংশ্লেষণের বিক্রিয়া, এখান থেকে সালোক সংশ্লেষণ বিক্রিয়া জানতে হবে, শ্বসনের বিক্রিয়া জানতে হবে। এরপরে হচ্ছে এখান থেকে সালোক সংশ্লেষণ থেকে কি পড়বা, সালোক সংশ্লেষণ থেকে অন্ধকার পর্যায় থেকে কিভাবে মূলত হচ্ছে গ্লুকোজ তৈরি হচ্ছে। C3 পর্যায়ে খুবই ইম্পর্টেন্ট, C3 পর্যায়টা ভালো মতো পড়তে হবে। আর হচ্ছে সালোক সংশ্লেষণের প্রভাবক, এগুলো দেখবা। তাহলে কিভাবে সালোক সংশ্লেষণ বিক্রিয়া, কিভাবে সালোক সংশ্লেষণ পরিবেশে কি প্রভাব ফেলতেছে, বিক্রিয়া সহ এটা দেখতে হবে, গুরুত্ব। অন্ধকার পর্যায় থেকে C3 চক্র আর হচ্ছে প্রভাবক। আর শ্বসন থেকে কি পড়বা, শ্বসন থেকে আছে হচ্ছে সবাত শ্বসন, শ্বসনের বিক্রিয়া, পাশাপাশি হচ্ছে সবাত শ্বসনের প্রবাহ চিত্র। তারপরে হচ্ছে অবাত শ্বসন, অনেক সময় স্কুলের পরীক্ষা বেশি আসতো, বোর্ডেও আসতে পারে। অবাত শ্বসনের ব্যাখ্যা। তারপরে হচ্ছে এখান থেকে স্পেশাল কোয়েশ্চেন হিসেবে দেখতে পারো সালোক এবং সবাত শ্বসনের পার্থক্য, সালোক সংশ্লেষণ ও শ্বসনের পার্থক্য C3 ও C4 এর পার্থক্য। এগুলো দেখলে আশা করি এখান থেকে সিকিউর জন্য এর বাইরে আসবে না বা আসে না সাধারণত। সালোক সংশ্লেষণের বিক্রিয়া ভালো মতো আইডিয়া থাকতে হবে, শ্বসনের বিক্রিয়া কীভাবে একটা আরেকটার উপর নির্ভরশীল, এই টপিকগুলো দেখবা। এখন আমরা যাব বিভিন্ন বছরের বোর্ড পরীক্ষায় আসা এমসিকিউগুলোতে। খেয়াল করো, প্রথম কোয়েশ্চেন, যশোর বোর্ড 2022 আসে একটা কোয়েশ্চেন, সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে কি ঘটে। আমরা একটু দেখে নিই সালোক সংশ্লেষণ পর্যায় কী কী আছে। তোমরা নিশ্চয়ই জানো সালোক সংশ্লেষণের পর্যায়ে আছে দুইটা। সালোক সংশ্লেষণ পর্যায়ে আছে দুইটা, একটা হচ্ছে আলোক পর্যায় আর একটা হচ্ছে অন্ধকার পর্যায়। একটা হচ্ছে আলোক আর একটা হচ্ছে অন্ধকার। আলোক পর্যায় আর একটা হচ্ছে অন্ধকার পর্যায়। একটা হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট ফেজ আর একটা হচ্ছে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। কোন ধাপে কি হয় অন্ধকার পর্যায়ে, আমরা অন্ধকার পর্যায়টি একটু জেনে নিই। এখানের মধ্যে আমরা দেখতে পাই C3 চক্র, C4 চক্র আর একটা হচ্ছে CAM, ক্রেসোলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। এই তিনটা চক্র এখানে হয়, C3 চক্র, C4 এবং হচ্ছে CM বা ক্রেসোলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। আলোক পর্যায়ের মধ্যে এখানে সূর্যের আলোর উপস্থিতি ATP তৈরি হয়, NADPH2 তৈরি হয়। আরেকটা কী হয়, এখানে হচ্ছে ফটোলাইসিস বা পানি ভাঙলে আসলে কি উৎপন্ন হয়, পানি ভাঙলে সেখান থেকে পাওয়া যায় হচ্ছে H+ প্লাস ইলেকট্রন প্লাস অক্সিজেন, মানে পানির ফটোলাইসিস ঘটে। একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া, এখানে পানি ভাঙতে দেখা যায়। পানি ভাঙলে H+ ইলেকট্রন এবং হচ্ছে কি পাওয়া যায়, অক্সিজেন পাওয়া যায়। ওকে, এইটুকু আপাতত একটু জেনে রাখি। প্রথম কোয়েশ্চেন, সালোক সংশ্লেষণ আলোক পর্যায়ে কি ঘটে। আলোক পর্যায়ে অক্সিডেটিভ ফসফোরাইলেশনের ফলে ATP উৎপন্ন হয়, মিথ্যা কথা। কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে শর্করা উৎপন্ন হয়, ডাহা মিথ্যা কথা। কারণ অন্ধকার পর্যায়ে এগুলো হয়, শর্করা উৎপন্ন হবে অন্ধকার পর্যায়ে। C3, C4, CM এগুলো হচ্ছে শর্করা উৎপন্নের যে প্রক্রিয়াগুলো। NADH2 এবং FADH2 জারিত, এটাও না। তাহলে দেখো, পানি জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন হয়, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পানি জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন হয়, পানি জারিত হয়ে বা পানি জারণ মানে হচ্ছে কি ইলেকট্রন ত্যাগ করা। তাহলে ইলেকট্রনের ত্যাগ ঘটতেছে প্লাস অক্সিজেন উৎপন্ন হচ্ছে, H+ উৎপন্ন হচ্ছে। তাহলে এখান থেকে জেনে রাখো সালোক সংশ্লেষণ আলোক পর্যায়ে পানি জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন হয়। 2 নম্বর কোয়েশ্চেন আসো, নিচের কোন উদ্ভিদটি প্রথম স্থায়ী যৌগটি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। খুবই ইম্পর্টেন্ট, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থ। C4 চক্রে উৎপন্ন প্রথম স্থায়ী পদার্থ। এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, সেটা 4 কার্বন বিশিষ্ট হওয়ার কারণে
হ্যাশ ও স্ল্যাগ চক্রকে C4 চক্র বলা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোন চক্রটি প্রথম স্থায়ী যৌগ হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। সূর্যমুখী, টমেটো, পাট বইয়ের উদাহরণ পড়লেই দেখবা এগুলোতে এখানের মধ্যে অ্যামারান্তাস জাতীয় অ্যামারান্তাস গোত্রের মধ্যেই C4টা দেখা যায়। ঘাস, অ্যামারান্তাস এগুলোর মধ্যে C4টা ঘটে। আর C4 উৎপন্ন প্রথম স্থায়ী পদার্থের নাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটা 4 কার্বন বিশিষ্ট। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বন বিশিষ্ট হওয়ার কারণে হ্যাশ ও স্ল্যাগ চক্রকে C4 চক্র বলা হয়। ওকে, পরবর্তী কোয়েশ্চেন আসো। কোন উদ্ভিদে শর্করা উৎপাদন বেশি হয়? কোন উদ্ভিদের মধ্যে শর্করা উৎপাদন বেশি হয়? শর্করা উৎপাদন বেশি হয় হচ্ছে C4 উদ্ভিদগুলোর মধ্যে। তাহলে এখানে কচুরি পানা, তারপর হচ্ছে নিটাম, ধান, এগুলো হচ্ছে C3-র মধ্যে পড়তেছে। ভুট্টা হচ্ছে C4, এখানের মধ্যে ভুট্টার মধ্যেই ইয়াটা বেশি। ভুট্টার মধ্যে হচ্ছে শর্করা উৎপাদন বেশি হয়, শর্করা উৎপাদন বেশি হয় ভুট্টার মধ্যে। ওকে, নিটামটা কি আমাকে বলতে পারবা? নিটাম নগ্নবীজি নাকি আবৃতবীজি? আরও সহজ করে দিচ্ছি, নিটামটা কি নগ্নবীজি নাকি আবৃতবীজি? দেখি কমেন্ট একটু জানাই হতো নিটামটা কি। কোন উদ্ভিদে, এর আগের কোয়েশ্চেন, শর্করা উৎপাদন বেশি হয়, শর্করা উৎপাদন, আচ্ছা কোন উদ্ভিদে শর্করা উৎপাদন বেশি হয়? এটা হচ্ছে C4 উদ্ভিদ হিসেবে ওইটাতে বেশি হয়। আমরা আরও একটা এখান থেকে ব্যাখ্যা দিতে পারি কোন উদ্ভিদে শর্করা উৎপাদন বেশি হয়। ধান, ভুট্টা, নিটাম এগুলো সবগুলো হচ্ছে স্থলজ উদ্ভিদ। কচুরি পানা এটা কি? এটা হচ্ছে একটা জলজ উদ্ভিদ। দেখবা স্থলের মধ্যে, বায়ুর মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.03%, আর পানিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে স্থলে, কার্বন ডাইঅক্সাইড পানিতে থাকে 0.3%। পানিতে কিন্তু আবার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি। শর্করা উৎপাদনের বিক্রিয়ার নাম হচ্ছে সালোক সংশ্লেষণে কে কে বিক্রিয়া করবে? কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে, গ্লুকোজ মানে শর্করা C6H12 O6 প্লাস অক্সিজেন প্লাস ইস্ট উৎপন্ন করে। তাহলে এখানে যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ে, শর্করা উৎপাদন বাড়বে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়লে শর্করা উৎপাদন পরিমাণ বাড়বে। তাহলে এখানে অ্যান্সার কচুরি পানাও হতে পারে, ভুট্টাও হতে পারে। দেখবা তোমাদের টেস্ট পেপারগুলোতে এক একটা ব্যাখ্যা দিয়েছে। তাহলে এখানে কোন উদ্ভিদে শর্করা উৎপাদন বেশি হয়? অ্যান্সার ভুট্টাও হইতে পারে, কচুরি পানাও হইতে পারে। তাহলে দুইটারই ব্যাখ্যা আছে। এখান থেকে যদি শর্করা উৎপাদন বেশি হয়, কোনটা দেখাবা? তোমরাই বলো। কচুরি পানাটা, ওই যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হিসাব করলে কচুরি পানাতে শর্করা উৎপাদন বেশি। এই ধরনের কনফিউজিং কোয়েশ্চেন আসছে কোনটাই? সিলেট বোর্ড 2024-এর মধ্যে শর্করা উৎপাদন বেশি হয়। তাহলে C4 হিসেবে ভুট্টাতে বেশি, আবার এদিকে হচ্ছে তোমার কচুরি পানাতে বেশি, জলজ উদ্ভিদ হিসেবে। এর পরবর্তী কোয়েশ্চেন আসো। সালোক সংশ্লেষণের স্বাভাবিক গতি ঘটার জন্য আদর্শ তাপমাত্রা কত? খুবই ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা মনে হয় সামনেও আসবে। আদর্শ তাপমাত্রা, সালোক সংশ্লেষণ 0 ডিগ্রি সেলসিয়াস বা নিম্ন তাপমাত্রায় হয় না, সালোক সংশ্লেষণ নিম্ন তাপমাত্রায় কমে যায়, আবার তাপমাত্রা বেশি বাড়লেও সালোক সংশ্লেষণ কমে যায়। আদর্শ তাপমাত্রা মনে রাখবা 22 থেকে 35 ডিগ্রি। 22 থেকে 35 ডিগ্রি হচ্ছে সালোক সংশ্লেষণের জন্য আদর্শ তাপমাত্রা। শ্বসনের জন্য কত? শ্বসনের জন্য দেখে নিবে শ্বসনের জন্য আদর্শ তাপমাত্রা কত, কোনটার জন্য, এগুলো মুখস্থ টপিক। সালোক সংশ্লেষণের পরিমাণ বেশি মাত্রায় কমে যেতে দেখা যায় কোনটির অভাবে? কোন আয়নটা বাড়লে সালোক সংশ্লেষণের পরিমাণ কমে? সালোক সংশ্লেষণের বিভিন্ন প্রভাবক আছে, এর মধ্যে অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে দেখবা খনিজ লবণের মধ্যে পটাশিয়ামের পরিমাণ বাড়লে সালোক সংশ্লেষণের পরিমাণটা কমে যায়। পটাশিয়াম, এগুলো বইয়ের হুবহু লাইন। পটাশিয়ামের পরিমাণ বাড়লে সালোক সংশ্লেষণের পরিমাণ বেশি মাত্রায় কমে যেতে দেখা যায় কোনটির অভাবে? তাহলে পটাশিয়ামের অভাবে হচ্ছে সালোক সংশ্লেষণের পরিমাণটা বেশি মাত্রায় কমে যায়, পটাশিয়ামের অভাবে। এরপরে কোয়েশ্চেন, পাইরুভিক অ্যাসিডের সংকেত কোনটা? পাইরুভিক অ্যাসিড সংকেত C3H4O3, শুরু হচ্ছে 3 দিয়ে, শেষ হচ্ছে 3 দিয়ে, মাঝখানে 3 4 3, C3H4O3 পাইরুভিক অ্যাসিডের সংকেত, জ্ঞানমূলকের জন্য ইম্পর্টেন্ট। এর পরবর্তী আরেকটা কোয়েশ্চেন আসো। ক্রেবস চক্রের মোট কত অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়? খেয়াল করো, প্রথমত ক্রেবস চক্রটা কি? আমরা জানি সর্বাত শ্বসনের ধাপ আছে 4টা: গ্লাইকোলাইসিস, এসিটাইল কোয়ে, ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। গ্লাইকোলাইসিস, এসিটাইল কোয়ে, ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। সবাত শ্বসনের প্রবাহ চিত্র পরীক্ষা সিকিউর জন্য ইম্পর্টেন্ট। আমরা প্রবাহ চিত্রটা যদি একটু দেখে, একটু খেয়াল করো। সবাত শ্বসনের মধ্যে প্রথমত আমার লাগবে গ্লুকোজ C6H12O6, গ্লুকোজ নিলাম,
গ্লুকোজটার মধ্যে কি হবে, গ্লুকোজটা ভাঙবে, প্রথম ধাপের নাম হচ্ছে গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস ধাপে দুইটা এটিপি দুইটা পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে C3H4O3, এই পাশেও আমরা দেখাচ্ছি C3H4O3 উৎপন্ন হলো, C3H4 উৎপন্ন হওয়ার পর 2 নম্বর ধাপ হচ্ছে এসিটাইল কোয়ে সৃষ্টি, এসিটাইল কোয়ে সৃষ্টি, এসিটাইল কোয়ে সৃষ্টি। এখানের মধ্যে দেখো প্রথম ধাপ যে গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিসের মধ্যে কি উৎপন্ন হয়, গ্লাইকোলাইসিসের মধ্যে উৎপন্ন হয় হচ্ছে গ্লাইকোলাইসিসের মধ্যে এটিপি উৎপন্ন হয়, 2 NADH2 উৎপন্ন হবে, NADH2 উৎপন্ন হবে এবং 4 ATP উৎপন্ন হবে, 4 ATP উৎপন্ন হয়। গ্লাইকোলাইসিসে 2 ATP খরচ হয়ে যায়, 2 ATP খরচ হবে, 2 ATP খরচ, এটা একটু দেখে রাখো, এটা অনেক কাজে দিবে, সিকিউর জন্য ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে আমাদের অনেকগুলো MCQ আমরা এখান থেকেই দেখব। 3 নাম্বার ধাপের নাম হচ্ছে তোমার ক্রেবস সাইকেল, তাহলে ক্রেবস সাইকেল এখানে আসার পর ক্রেবস সাইকেল আমরা এভাবে দেখাচ্ছি, ক্রেবস সাইকেলের মধ্যে 2 কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, পাশাপাশি এখানে পাওয়া যায় একটা, এই পাশে পাওয়া যাবে 3 NADH2, FADH2, তারপরে পাওয়া যাবে হচ্ছে GTP। তাহলে এই পাশের মধ্যেও ঠিক সেমভাবে কি কি উৎপন্ন হবে দেখো, 2 CO2 পাওয়া যাবে, 2 কার্বন ডাইঅক্সাইড, 3 NADH2, FADH2 এবং হচ্ছে GTP পাওয়া যাবে, GTP। 2 নাম্বার ধাপ যেটা এসিটাইল কোয়েতে কি পাওয়া যায়, এসিটাইল কোয়েতে একটা NADH2 পাওয়া যাবে, পাশাপাশি একটা কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে, একটা NADH2 প্লাস একটা কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। আমরা যদি প্রথমে এটিপির হিসাবটা তোমাদেরকে দেখাই, এটিপি খেয়াল করো, গ্লাইকোলাইসিস ধাপে আমরা টোটাল কত এটিপি পাচ্ছি, কত এটিপি খরচ হচ্ছে, একটা NADH2 সমান 3 ATP, একটা NADH2 সমান 3 ATP, একটা FADH2 সমান 2 ATP এবং একটা GTP সমান একটা ATP। তাহলে দেখো একটা NADH2 মানে হচ্ছে 3 ATP, NADH2 একটা মানে 3 ATP হলে তাহলে দুইটা মানে কত 6 ATP, আবার কত 4 ATP, এখানে আমরা টোটাল পাই কত 10 ATP, 10 ATP থেকে 2 ATP খরচ হয় গ্লাইকোলাইসিসে, তাহলে আমরা নিট পাচ্ছি কত 8 ATP। 2 নাম্বার ধাপ দেখো এসিটাইল কোয়ের মধ্যে দেখো, এসিটাইল কোয়ের মধ্যে একটা NADH2, এই পাশে একটা NADH2, টোটাল দুইটা NADH2, এসিটাইল কোয়ের মধ্যে তাহলে দুইটা NADH2 সমান আমরা পাই হচ্ছে 6 ATP, এসিটাইল কোয়েলের মধ্যে 6 ATP। তারপর 3 নাম্বার ধাপ দেখো ক্রেবস সাইকেলের মধ্যে কি হচ্ছে, ক্রেবস সাইকেলের মধ্যে 3 NADH2, 6 NADH2, একটা NADH2 সমান 3 ATP হলে 6 3 6 18 ATP। তারপরে দেখো FADH2 সমান 2 ATP, একটা FADH2 সমান 2 ATP, দুইটার জন্য 4 ATP 22 ATP, GTP সমান ATP 23 24। তাহলে আমরা ক্রেবস সাইকেল থেকে কত পাচ্ছি দেখো তো, ক্রেবস সাইকেল থেকে আমরা টোটাল পাই 24 ATP। তাহলে আমরা সবাত শ্বসনের মধ্যে টোটাল ATP পাচ্ছি 24 6 30 38 ATP। সবাত শ্বসনে একটা গ্লুকোজ জারিত হয়ে 38 ATP উৎপন্ন হয়, শক্তির হিসাবটা একটু দেখো। পাশাপাশি কার্বন ডাইঅক্সাইড পাই, দেখো কার্বন ডাইঅক্সাইড আমি আরেকটা কালি দিয়ে দেখো এখানে কার্বন ডাইঅক্সাইড কি উৎপন্ন হয়, দেখো এখানের মধ্যে আমরা একটা কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি, এখানে একটা কার্বন ডাইঅক্সাইড, এখানে পাচ্ছি দুইটা কার্বন ডাইঅক্সাইড, 2 3 4 5 6 টোটাল 6টা কার্বন ডাইঅক্সাইড আমরা পাই। কোয়েশ্চেনটা হচ্ছে ক্রেবস চক্রে মোট কত অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, ক্রেবস চক্রের মধ্যে টোটাল কত অণু এটি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় দেখো ক্রেবস চক্র। তাহলে ক্রেবস চক্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা কার্বন ডাইঅক্সাইড, এখানে দুইটা কার্বন ডাইঅক্সাইড, টোটাল 4 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। ক্রেবস চক্রে মোট কত অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, অ্যান্সার হবে গ 4 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এটা দেখানোর কারণটা হচ্ছে যাতে তোমার বাকি কোয়েশ্চেনগুলো সামনে গেলে একটু সহজ হয়ে যায়। এখানে আমরা অনেক কিছুই দেখাইছি, কিন্তু এখানে মুছে গেছে, কার্বন ডাইঅক্সাইডটা আশা করি বুঝতে পারছো, কিন্তু বাকিগুলো একটু দেখে রাখো যাতে আমাদের সামনে কাজে দেয়। ওকে, পরবর্তী কোয়েশ্চেনে যাওয়া যাক। একটা NADH2 সমান 3 ATP, একটা NADH2 সমান 3 ATP, এটা কোথায় ঘটে, এটা কোথায় ঘটবে, একটা NADH2 সমান 3 ATP এটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে একটা টপিক পড়বে, এখানে কোয়েশ্চেনটা একটু কিছু ইনফরমেশন কম। একটা NADH2 সমান 3 ATP এটা কোথায় ঘটে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে মেইনলি ঘটে, সাইটোপ্লাজমের মধ্যে না, গোলজি বস্তুর মধ্যে তো জীবনও না, রাইবোজোমের না, ক্লোপারমা পারক্সিজম মাইটোকন্ড্রিয়া বা মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে, এটাকে অক্সিডেটিভ ফটোফসফোরিলেশনও বলা হয়, মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে। ওকে, পরবর্তী কোয়েশ্চেন আসো। এসিটাইল কোয়ে ধাপে কত ATP উৎপন্ন হয়, আপনারাই বলেন, আমার এখানে বলার আছে, একটু এর আগের কোয়েশ্চেনে দেখাইছি এসিটাইল কোয়ে ধাপে কত ATP উৎপন্ন হয়। এটার জন্য আমি যদি আগের স্লাইডে যাই, এসিটাইল কোয়ের জন্য কত ATP উৎপন্ন হয়, এসিটাইল কোয়ের জন্য দেখো একটা এসিটাইল কোয়েতে একটা NADH2 উৎপন্ন হয়, দুইটাতে 2 NADH2। তাহলে এসিটাইল কোয়ে থেকে দুইটা এসিটাইল কোয়েতে আমরা দেখতে পাচ্ছি এই পাশে এসিটাইল কোয়ে টোটাল দুইটা NADH2 উৎপন্ন হচ্ছে, তাহলে দুইটা NADH2 এর জন্য 6 ATP,
এরপরে তাহলে দেখো কোয়েশ্চেনটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এসিটাইল কো ধাপে কত অণু এটিপি উৎপন্ন হয়, কত অণু 6 অণু এটিপি উৎপন্ন হয়। কত অণু উৎপন্ন হচ্ছে দেখো 6 অণু। পরবর্তী কোয়েশ্চেন আসা যাক। সুন্দর, অনেক সুন্দর একটা কোয়েশ্চেন, চট্টগ্রাম বোর্ড 2024 আসা কোয়েশ্চেন, অনেক সুন্দর। তোমরাও বলো সাথে সাথে কোয়েশ্চেনটা অনেক সুন্দর। ওকে, এখন আমরা সৌন্দর্যটা একটু উপভোগ করি। সৌন্দর্যটা কীভাবে উপভোগ করতে পারি? আমি তো অনেক সুন্দর ড্রয়িং পারি, তোমাদের একটু ড্রয়িং শেখাই। গাছের পাতা, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, কিন্তু এখানে গাছের পাতা আমরা কেমন দেখতে পাচ্ছি? পিঙ্ক কালারের পাতা। হাই রে, পিঙ্ক কালারের পাতার গাছ। এই যে পাতা দেখতে পাচ্ছি আমাদের দুনিয়াতে, পাতা কেমন? পাতা হচ্ছে পিঙ্ক। পাতার মধ্যে দেখো অক্সিজেন প্রবেশ করতেছে, কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে। বাহ, সুন্দর। উদ্দীপকের প্রক্রিয়ায় প্রথম ধাপে কত এটিপি নিট উৎপাদন হয়? কত অণু নিট উৎপাদন হয়? দেখো ভাই, এখানে অক্সিজেন ইউজ হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে। যেখানে অক্সিজেন ব্যবহার হবে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, সেটাকে বলা হচ্ছে শ্বসন প্রক্রিয়া। কারণ আমরা জানি শ্বসনের বিক্রিয়াটা হচ্ছে C6H12O6। এটার সাথে যখন অক্সিজেনের বিক্রিয়া হয়, আমি এখানে সমতা বিধান করতেছি না, গ্লুকোজের সাথে যখন অক্সিজেনের বিক্রিয়া হয় সেখানে উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড, পানি প্লাস এটিপি, কার্বন ডাইঅক্সাইড, পানি প্লাস এটিপি উৎপন্ন হবে। এটা হচ্ছে একটা যেখানে অক্সিজেন ইউজ হবে, অক্সিজেনের ইউজের ভিত্তিতে আমরা এটাকে বলতে সবাত শোষণ। সবাত শোষণ মানে যে শোষণের মধ্যে অক্সিজেন উৎপন্ন হবে সেটাকে বলা হচ্ছে সবাত শোষণ। কার্বন ডাইঅক্সাইড, পানি এবং এটিপি উৎপন্ন হয়। এইখানে দেখো শ্বসন, সেটা তো আমরা বুঝতে পারছি। সবাত শোষণের ধাপ আছে কয়টা? 4টা ধাপ। গ্লাইকোলাইসিস, এসিটাইল কোয়ে, ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে দেখো এখানের মধ্যে প্রথম ধাপ মানে হচ্ছে গ্লাইকোলাইসিসে কত এটিপি নিট উৎপাদন হয়, মানে খরচ করার পরও থাকে কত এটিপি, খরচ করার পরও কত এটিপি থাকে। আমি আর কত কষ্ট করে লিখবো, এর আগের কোয়েশ্চেনটা দেখলেই তো হয়ে যায়। দেখো গ্লাইকোলাইসিসে 2 এটিপি খরচ হওয়ার পর গ্লাইকোলাইসিস যেটা থাকতেছে সেটা হচ্ছে নিট এটিপি। দেখো 8 এটিপি হচ্ছে থেকে যায়। তাহলে গ্লাইকোলাইসিসে খরচ করার পরও দেখো এটিপি থেকে যাচ্ছে কত? গ্লাইকোলাইসিসে আমরা নিট পাচ্ছি, তাহলে দেখো 8 এটিপি। নিট থাকে কত? 8 এটিপি। নতুন করে আর লেখার দরকার নেই, আমার একটা কোয়েশ্চেনে হয়ে যাচ্ছে। এর পরবর্তী কোয়েশ্চেন আসো, উদ্দীপকের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও। দেখি প্রশ্নগুলোর উত্তর তোমরা দাও তো আমার সাথে সাথে। কোথায় এটা বেশি হবে? শুধু দিনের বেলায় সংগঠিত হয়, এটা কি সম্ভব? শ্বসন কি শুধু দিনের বেলায় হবে? এটা কি সালোক সংশ্লেষণ পাইছে, এটা কি মানে নিজের ইচ্ছা মতো বললে হবে? সালোক সংশ্লেষণ কিভাবে শুধু সালোক সংশ্লেষণ দিনের বেলায় হয়, কিন্তু শ্বসন দিবারাত্রি 24 ঘন্টা চলতে পারে। প্রথম কোয়েশ্চেন, তাহলে অক্সিজেন যেহেতু ইউজ হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে, এটা শ্বসন প্রক্রিয়া। উক্ত প্রক্রিয়াটি মানে শ্বসন প্রক্রিয়াটি শুধু দিনের বেলায় সংগঠিত হয়, মিথ্যা কথা। শ্বসন দিনের বেলায় সংগঠিত হয়, এটা মিথ্যা। মূলের অগ্রভাগে বেশি হয়, সম্পন্ন হতে কার্বোহাইড্রেট প্রয়োজন হয়, তাহলে বাকি দুইটা সত্য। তাহলে এখানে অ্যান্সার হবে 2 এবং 3, অ্যান্সার হবে গ 2 এবং 3। ওকে, পরবর্তী কোয়েশ্চেন আসি আমরা। পরবর্তী কোয়েশ্চেন দেখো, পরবর্তী কোয়েশ্চেন, পাতায় কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ খুব বেশি হলে, পাতায় কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ খুব বেশি হলে কি হবে? পাতায় কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ খুব বেশি হলে মেসোফিল টিস্যুতে কোষের অ্যাসিড বেড়ে যায়, পাতার রন্ধ্র বন্ধ হয়ে যায়, উদ্ভিদের খাদ্য তৈরির হার বেড়ে যায়। সুন্দর, উদ্ভিদের খাদ্য তৈরির হার বেড়ে যায়। হ্যাঁ, পরিমাণ খুব বেশি হলে, খুব বেশি হলে, খুব বেশি কোনো কিছুর খুব বেশি আসলে খুব সমস্যা। বেশি বাড়লেই সমস্যা, বাড়ুক ঠিক আছে, কিন্তু পরিমাণের অতিরিক্ত বাড়লেই সমস্যা। কিভাবে সমস্যাটা হইতে পারে? টিস্যুর কোষের অ্যাসিড, মেসোফিল টিস্যুর কোষের অ্যাসিড বেড়ে যায়, সেটা একটু আমরা দেখি তো। কার্বন ডাইঅক্সাইড যদি বাড়ে, কার্বন ডাইঅক্সাইড কোষের মধ্যে থাকা পানির সাথে বিক্রিয়া করে, পানির সাথে বিক্রিয়া করলে সেখানে উৎপন্ন করে কার্বনিক অ্যাসিড H2CO3। কার্বনিক অ্যাসিড একটা অস্থায়ী অ্যাসিড, অস্থায়ী অ্যাসিড হওয়ার কারণে সেটা ভেঙে গিয়ে H+ এবং হচ্ছে CO3 উৎপন্ন করে। H+ বেড়ে যাওয়া মানে অ্যাসিড বেড়ে যাওয়া, অ্যাসিড বাড়া মানে হচ্ছে দেখো তাহলে মেসোফিল কোষে অ্যাসিড বেড়ে যায়, সত্য কথা। পাতার রন্ধ্র বন্ধ হয়ে যায়, তাহলে H+ এর পরিমাণ যদি বেড়ে যায় তাহলে পাতার রন্ধ্র বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। উদ্ভিদের খাদ্য তৈরির হার বেড়ে যায়, যেখানে পাতার রন্ধ্রই বন্ধ হয়ে যাচ্ছে সেখানে খাদ্য তৈরির সম্ভাবনা বেড়ে যাবে, এটা তো মিথ্যা কথা। তাহলে এখানের মধ্যে দেখো কোষের মধ্যে যদি কার্বন ডাইঅক্সাইড বাড়ে সেটা কোষের বেশি পরিমাণে পানির সাথে বিক্রিয়া করতে পারে, বেশি পরিমাণে পানির সাথে বিক্রিয়া করলে বেশি পরিমাণে কার্বনিক অ্যাসিড উৎপন্ন হবে। যে কার্বনিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, কার্বনিক অ্যাসিড একটা অস্থায়ী অ্যাসিড, সেটা ভেঙে গিয়ে H+ এবং বাইকার্বনেট পাওয়া যায়। H+ বাড়া মানে বাই অ্যাসিড বেড়ে যাওয়া, তাহলে এটা মেসোফিল টিস্যুর মধ্যে, মেসোফিল টিস্যুর কোষে অ্যাসিড বেড়ে যায়, পাতার রন্ধ্র বন্ধ হয়ে যাবে এবং উদ্ভিদের খাদ্য তৈরির হার বেড়ে যায়। উদ্ভিদের খাদ্য তৈরির হার বেড়ে যায়, এটা হচ্ছে মিথ্যা। তাহলে খাদ্য তৈরির হার বাড়ে না, বাকি দুইটাই হচ্ছে 1, 2, 1, 2। ওকে, আমরা একটু তাড়াতাড়ি যাই। এর পরবর্তী কোয়েশ্চেন আসো। পরবর্তী কোয়েশ্চেন, এটিপি এর পূর্ণরূপ বলার কি আছে, এগুলো তো তোমরা ছোটবেলা থেকেই জানো। অ্যাডিনোসিন
ট্রাইফসফেট। এডিনোসিন মনোফসফেট মানে হচ্ছে এএমপি, এটাকে বলা হচ্ছে এডিনোসিন মনোফসফেট। ওকে, ট্রাইফসফেট তাহলে এটিপি, এডিনোসিন ট্রাইফসফেট দেখেই বুঝতে পারি এডিনোসিন ট্রাইফসফেট, তাহলে এটাই অ্যান্সার। এডিনোসিন ডাইফসফেট মানে এডিপি। আমরা এরপরে কোয়েশ্চেন, এডিপির আরও সুন্দর কোয়েশ্চেন পাবো। দুর্বাঘাস শর্করা তৈরির প্রধান স্থান কোনটা? দুর্বাঘাসের প্রধান স্থান কোনটা? অপশনগুলো দেখো, গাছাকুড়ি কোয়েশ্চেন। মূল, কেমনে মূল হয় ভাই? এটা কি কোনো আগামাতা? জাইলেম টিস্যু, সেটাও না। মূল, ফুল মূল, কি অপশন রে? মেসোফিল টিস্যু। তাহলে এখানে সালোক সংশ্লেষ হওয়ার মতো দুর্বাঘাসী শর্করা তৈরির প্রধান স্থান হচ্ছে মেসোফিল টিস্যু। বাকি অপশনগুলো দেখেই তো বাদ দেওয়া যাচ্ছে। তাহলে আমরা এখানে ডিলেট ইয়াতে যাই বা অপশন টেস্টে যাই, অপশন টেস্ট বাকিগুলো বাদ দিয়ে যেটা থাকতেছে সেটাই হচ্ছে অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন আসো। কোন উদ্ভিদে প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড? বলো, তোমরা বলো, আমি বলবো না। এই কোয়েশ্চেনের অ্যান্সার তোমরাই বলো। আম সিত্রি উদ্ভিদ, জাম সিত্রি উদ্ভিদ, হাট্টল কাঁঠাল সিত্রি উদ্ভিদ। আম জাম কাঁঠাল এগুলো যদি সি3 হয় তাহলে সি4 উদ্ভিদ হচ্ছে আখ। আমরা জানি সি4 উৎপন্ন প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তাহলে আখের মধ্যেই উৎপন্ন প্রথম পদার্থ 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এটাই হচ্ছে অ্যান্সার, আখ। পরবর্তী কোয়েশ্চেন আসো। পাতার মেসোফিল টিস্যু কোষের অম্লত্ব বেড়ে যায় কোনটির কারণে? মেসোফিল টিস্যুর অম্লত্ব বেড়ে যায় কোনটির কারণে? আমরা একটু আগে দেখছি অম্লত্ব কখন বাড়ে? কার্বন ডাইঅক্সাইডের মাত্রা খুব বেশি হলে। কার্বন ডাইঅক্সাইড যদি বাড়ে আমরা বলছি বেশি পরিমাণে পানির সাথে সে বিক্রিয়া করতে পারবে। কোষে থাকা পানির বেশি পরিমাণে পানির সাথে বিক্রিয়া করলো, বেশি পরিমাণে পানির সাথে বিক্রিয়া করলে এখানে বেশি পরিমাণে কার্বনিক অ্যাসিড উৎপন্ন হবে, H2CO3, বেশি পরিমাণে কার্বনিক অ্যাসিড উৎপন্ন হলো। কার্বনিক অ্যাসিড একটা অস্থায়ী অ্যাসিড, সেটা ভেঙে গিয়ে সেখানে উৎপন্ন হবে H+ এবং বাইকার্বনেট। H+ বেড়ে যাওয়া মানে অ্যাসিড বেড়ে যাওয়া, H+ বাড়া মানে অ্যাসিড বাড়া। আমাকে বলো অ্যাসিড বাড়া মানে কি? পিএইচ বাড়া নাকি পিএইচ কমা? H+ বেড়ে যাওয়া মানে অ্যাসিড বেড়ে যাওয়া, অ্যাসিড বেড়ে যাওয়া মানে কি? পিএইচ বাড়ে নাকি পিএইচ কমে? দেখি বলো তো কি হয়। তাহলে পাতার মেসোফিল টিস্যুর কোষের অম্লত্ব বেড়ে যায় কোনটির কারণে? কার্বন ডাইঅক্সাইডের মাত্রা খুব বেশি বেড়ে গেলে। ওকে, বাকিগুলোর দিকে তাকাবোই না। পরবর্তী কোয়েশ্চেন আসো। অবাত শ্বসন প্রক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়? অ্যামাইনো অ্যাসিড। কেমনে অবাত শ্বসন উৎপন্ন হবে? অক্সিজেন। অক্সিজেন তো ভাই অবাত শ্বসনে ইউজই করতে পারে না, উৎপন্ন করবে কি? ইথাইল অ্যালকোহল প্রধান উৎপাদক হিসেবে এখানে ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়। ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, কারো ক্ষেত্রে ইথাইল অ্যালকোহল, কারো ক্ষেত্রে ল্যাকটিক অ্যাসিড। ইথাইল অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। ওকে, আমরা একটু তাড়াতাড়ি যাই, এখানে অনেকগুলো কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেন আসে। কোন অঙ্গাণুতে ক্রেবস চক্র সংগঠিত হয়? কোন অঙ্গাণুতে ক্রেবস চক্র সংগঠিত হয়? কোন অঙ্গাণুতে ক্রেবস চক্র সংগঠিত হয়? ক্রেবস চক্র মানে সবাত শ্বসনের 3 নাম্বার ধাপ। শ্বসনের সবাত শ্বসন, সবাত শ্বসন, সবাত শ্বসনের ধাপ আছে 3টা। গ্লাইকোলাইসিস, এসিটাইল কোয়ে, ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে এই 3টা ঘটে হচ্ছে কিসের মধ্যে? মাইটোকন্ড্রিয়ার মধ্যে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে থাকে মাইটোকন্ড্রিয়া। প্রথম ধাপটা ঘটে হচ্ছে, প্রথমটা হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে, সাইটোপ্লাজম, আর বাকি 3টা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে ক্রেবস চক্র এখানেই পড়তেছে, ক্রেবস চক্র। ক্রেবস চক্র সংগঠিত হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে। পরবর্তী ইয়াতে আসো। বা এতে কোন গ্যাসের ঘনত্ব বেড়ে গেলে শ্বসনের হার কমে যায়? শ্বসনের হার কমে যায় কোন গ্যাসের ঘনত্ব বেড়ে গেলে? শ্বসন। শ্বসন মানে কি? শক্তি উৎপাদনের প্রক্রিয়া। শক্তি উৎপাদনের বিক্রিয়াটা একটু খেয়াল করো। শক্তি উৎপাদনের বিক্রিয়া মানে হচ্ছে যেখানে গ্লুকোজ C6 H12O6 এর সাথে অক্সিজেন বিক্রিয়া করে সেখানে উৎপন্ন করবে কার্বন ডাইঅক্সাইড, পানি প্লাস শক্তি। কার্বন ডাইঅক্সাইড পানি প্লাস শক্তি মানে হচ্ছে এটিপি। কার্বন ডাইঅক্সাইড পানি প্লাস এটিপি। আমি এখানে কোনো বিক্রিয়ার সমতা বিধান করতেছি না, সমতা বিধান করতেছি না আমি এখানের মধ্যে। দেখো ভাই, গ্লুকোজের সাথে অক্সিজেন যদি বাড়ে বেশি পরিমাণ গ্লুকোজকে সে ভাঙতে পারবে, বেশি পরিমাণ গ্লুকোজকে সে জারণ ভেঙে সেখান থেকে যা যা উৎপন্ন করা করতে পারবে। বেশি পরিমাণ অক্সিজেন হলে, বেশি পরিমাণ গ্লুকোজ ভাঙলে বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে, এটিপি উৎপন্ন হবে। বা এতে কোন গ্যাসের ঘনত্ব বেড়ে গেলে কোনোটার পরিমাণ যদি বেড়ে যায়, অক্সিজেনের পরিমাণ যদি বাড়ে বেশি পরিমাণে সেই গ্লুকোজকে ভাঙতে পারবে। যদি বলতেছে কোন গ্যাসের পরিমাণ, শ্বসন হার কমে যাবে। অক্সিজেন বাড়লে শ্বসন হার বেড়ে যাবে। অক্সিজেনের বিপরীত হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কোনো কারণে কোষের মধ্যে যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি বেড়ে যায়, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি বাড়ে সালোক সংশ্লেষণ বেড়ে যায় কিন্তু শ্বসন হার কমে যাবে। তাহলে দেখো বা এতে কোন গ্যাসের ঘনত্ব বেড়ে গেলে শ্বসন হার কমে যায়? কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়লে শ্বসন হার কমে যাবে। পরবর্তী কোয়েশ্চেন আসো। অবাত শ্বসন সাধারণত দেখা যায়, অবাত শ্বসন সাধারণত দেখা যায় কিসের মধ্যে? কোয়েশ্চেনকে মিস করছি। নিচের কোনটি? হ্যাঁ, নিচের কোনটি শ্বসনের অভ্যন্তরীণ? এর আগেরটা সলভ, হ্যাঁ এর আগেরটা, এর পরেরটা। নিচের কোনটি শ্বসনের অভ্যন্তরীণ প্রভাবক?
পানি বাহ্যিক প্রভাবক, তাহলে না। কার্বন ডাইঅক্সাইড বাহ্যিক প্রভাবক, অক্সিজেন বাহ্যিক প্রভাবক। অজৈব লবণ, অজৈব লবণ হচ্ছে শ্বসনের অজৈব লবণ, এটা হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। পরবর্তী কোয়েশ্চেন আসো, অবাধ শ্বসনে সাধারণত দেখা যায় কিসের মধ্যে? অবাধ শ্বসন সাধারণত কিসের মধ্যে দেখা যায়? ইস্ট দেখা যাবে, ইস্টের মধ্যে দেখা যায়। ইস্ট কি ফানজাইয়ের অন্তর্গত? ইস্টে দেখা যায়, শৈবালে তো দেখা যায় না, সাধারণত ব্যাকটেরিয়ার মধ্যে দেখা যায়। তাহলে অবাধ শ্বসন ইস্ট এবং ব্যাকটেরিয়াগুলোর মধ্যে দেখা যায়। অ্যান্সার হচ্ছে 1 এবং 3। কত নাম্বার? গ নাম্বার, 1, 3। দেখো উদ্দীপকটি একটু খেয়াল করো। উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। ফসফোগ্লিসারিক অ্যাসিড এটা হচ্ছে C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থ। উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড বীজাণুর প্রথম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটা C4 এর প্রথম পদার্থ। উদ্ভিদ হচ্ছে নিচের উদ্ভিদ হলো নিচের কোনটা সঠিক? আচ্ছা, উদ্ভিদের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক? উদ্ভিদের পালং শাক, ভুট্টা এবং আলু। তাহলে এখানের মধ্যে কোনটা হইতে পারে? এখানের মধ্যে কোনটা হইতে পারে? এর আগের কোয়েশ্চেন কি ছিল? অবাধ শ্বসন সাধারণত দেখা যায় কিসের মধ্যে? অবাধ শ্বসন আমরা 1 এবং 3 পড়ছি, ইস্ট এবং ব্যাকটেরিয়া। আচ্ছা, এটার ক্ষেত্রে কি হইতে পারে বলো তো? ত্রিফসফোগ্লিসারিক অ্যাসিড। ভুট্টা তো জীবনও হবে না, তাহলে অ্যান্সার হচ্ছে পালং শাক এবং আলু। যেহেতু ফসফোগ্লিসারিক অ্যাসিডের C3, আমরা জানি ভুট্টা হচ্ছে C4, তাহলে বাকি আছে হচ্ছে পালং শাক এবং আলু। তুমি যদি এগুলো নিয়ে নাও জানো, অপশনের মধ্যে আমরা ভুট্টাকে বাদ দিলে বাকি পাচ্ছি হচ্ছে কি? পালং শাক এবং আলু। তাহলে অ্যান্সার হচ্ছে 1 এবং 3। ওকে, পরবর্তী কোয়েশ্চেন আসো। ঠিক আছে, সলভ করলাম না? না, আচ্ছা। এবং F উভয় ক্ষেত্রে প্রযোজ্য। এবং F উভয় ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে কোনটা? আচ্ছা, উদ্ভিদে উদ্ভিদে শর্করা উৎপাদন বেশি হয়। উদ্ভিদে শর্করা উৎপাদন বেশি হয় না। উদ্ভিদ একই সাথে C3 এবং C4 সংগঠিত হয়। উদ্ভিদ একই সাথে C4। উদ্ভিদের উৎপাদন উদ্ভিদের তুলনায় কম। হ্যাঁ, শালক সংশ্লেষণ সাধারণত শর্করা উৎপাদন সাধারণত C4 উদ্ভিদের ক্ষেত্রে বেশি হয়। আর C4 উদ্ভিদের ক্ষেত্রে C4 শেষ হওয়ার পর্ব সেটা আবার C3 তে ফেরত যাবে। C4 শেষ হওয়ার পর্ব সেটা আবার C3 তে নিয়ে যাবে। তাহলে দেখো উদ্ভিদে মানে হচ্ছে যেখানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, মানে এটা হচ্ছে C4 চক্র। তাহলে উদ্ভিদে একই সাথে C3 প্রথমত C4 হবে, তারপর সেটা C3 তে ব্যাক যাবে। উদ্ভিদের তুলনায় মানে হচ্ছে C3 এর তুলনায় উদ্ভিদের C3 উদ্ভিদের উৎপাদন উদ্ভিদের উৎপাদন উদ্ভিদের তুলনায় কম। তাহলে উদ্ভিদেরটা বেশি, C4 এর উৎপাদনটা বেশি হবে, এটাই বলতে চাচ্ছে। তাহলে অ্যান্সার হচ্ছে 2 এবং 3। পরবর্তী কোয়েশ্চেন আসো। উল্লেখিত বিক্রিয়া মোট কত টিপি উৎপন্ন হয়? শ্বসনের বিক্রিয়া, সবাদ শ্বসনের বিক্রিয়া কত টিপি? সবাদ শ্বসনে 38 টিপি উৎপন্ন হয়। আমরা শক্তির হিসাব দেখাইছি। শক্তির হিসাব আমরা একটু আগে দেখাইছি, যেখানে গ্লাইকোলাইসিসে পাওয়া যায় হচ্ছে 6 এটিপি, গ্লাইকোলাইসিসে পাওয়া যায় হচ্ছে 10 এটিপি, সেখান থেকে 2 এটিপি খরচ হওয়ার পর থাকে 8 এটিপি। অ্যাসিটাইল কোয়েতে পাওয়া যায় 6 এটিপি, ক্রেবস সাইকেলে পাওয়া যায় 24 এটিপি। তাহলে টোটাল আমরা এখানে পাই 38 এটিপি। তাহলে দেখো সবাদ শ্বসন প্রক্রিয়া পাওয়া যায় 38 এটিপি, অবাধ শ্বসনে পাওয়া যায় মাত্র 2 এটিপি। তাহলে সবাদ শ্বসন নিচের উল্লেখিত বিক্রিয়া কত এটিপি উৎপন্ন হয়? 38 এটিপি উৎপন্ন হয়। পরবর্তী কোয়েশ্চেন আসো। পরবর্তী কোয়েশ্চেনে শালক সংশ্লেষণ স্বাভাবিক গতিতে ঘটার জন্য কত তাপমাত্রা প্রয়োজন? শালক সংশ্লেষণ স্বাভাবিক গতিতে ঘটার জন্য আমরা এটা পড়ে আসছি অলরেডি, 22 থেকে 35 তাপমাত্রার প্রয়োজন। পরবর্তী কোয়েশ্চেন আসো। পরবর্তী কোয়েশ্চেন মানে হচ্ছে এরপরেরটা কোয়েশ্চেন কি বলতেছে? এনজাইম। কোয়েশ্চেন হচ্ছে উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে, প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করে, কিছু অণুজীবে সংগঠিত। নিচের কোনটা সঠিক? C6H12O6 এটার মধ্যে আসলে কি কি হচ্ছে দেখো তো। এখানের মধ্যে উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে, প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করে, কিছু অণুজীবে সংগঠিত হয়। সবাদ শ্বসন, যেহেতু সবাদ শ্বসন উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে, অণুজীবে সংগঠিত হয়। নিচের কোনটা সঠিক? এখানে কোনটা সঠিক বলে তোমাদের মনে হচ্ছে? এখানের মধ্যে এটা নতুন কোয়েশ্চেন 22-35। ওকে, উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করতে পারে, এটা শক্তি উৎপাদনের যেহেতু প্রক্রিয়া, প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করে যেহেতু সবাদ শ্বসনের বিক্রিয়া। তাহলে এখানে কিছু অণুজীবে সাধারণত হয় হচ্ছে অবাধ শ্বসন। তাহলে এখানের মধ্যে অ্যান্সার হচ্ছে 1 এবং 2। পরবর্তী কোয়েশ্চেন আসো। পরবর্তী কোয়েশ্চেন, শ্বসনের ফলে চিত্রে X উৎপন্ন পদার্থ কোনটা? শ্বসনের ফলে চিত্র X এর উৎপন্ন পদার্থ কোনটা? X এর উৎপন্ন পদার্থ শ্বসনের ফলে
এক্স এক্স মানে হচ্ছে একটা আমরা কি দেখতে পাচ্ছি এক্স এর উৎপন্ন পদার্থ পাতা শ্বসনের ফলে চিত্র এক্স এর উৎপন্ন পদার্থ এক্স এবং ওয়াই চিত্র দেখেই তো কিছু একটা আন্দাজ করা যায় না তোমরা বলো তো এটা কি হইতে পারে শ্বসনের ফলে এক্স এর উৎপন্ন এক্স এবং ওয়াই মরা পাতা আচ্ছা এখানের মধ্যে আছে হচ্ছে পানি CH2 এটা মূল শক্তি শ্বসনের ফলে এক্স উৎপন্ন পদার্থ চট্টগ্রাম বোর্ড 22 এক্স এর উৎপন্ন আর কিছু নাই এক্স এর উৎপন্ন হচ্ছে উদ্ভিদের ফলে শ্বসনের ফলে চিত্র এক্স এর উৎপন্ন পদার্থ কোনটা উৎপন্ন পদার্থ 6 অণু এটিপি এটা কেমনে 6 অণু এটিপি হবে এত কিলো ক্যালোরি সেটা কেমনে হয় পানি এবং এটা উৎপন্ন পদার্থ এক্স এর উৎপন্ন পদার্থ যদি এটা যদি এক্স এর উৎপন্ন এই দুইটার মধ্যে অ্যান্সার হইতে পারে এটা ইথাইল অ্যালকোহল হওয়ার চান্স বেশি পানির চেয়ে ইথাইল অ্যালকোহলের সম্ভাবনাটা বেশি এরপরে কোয়েশ্চেন দেখি এরপরে কোয়েশ্চেন এক্স এবং ওয়াই এর শ্বসনের ক্ষেত্রে দেখো ওয়াই এর শ্বসনের ক্ষেত্রে কি হচ্ছে নিচের কোনটা সঠিক ওয়াই এর শ্বসনের ক্ষেত্রে দেখো আদর্শ তাপমাত্রা 20 থেকে 45 দিনের বেলায় এর হার বাড়ে ওয়াই এর শ্বসনের ক্ষেত্রে আদর্শ তাপমাত্রা হচ্ছে দুইটি ধাপে শক্তি করে সম্পন্ন হয় দুইটি ধাপ শক্তি করে সম্পন্ন হয় তাহলে দুইটি ধাপে হচ্ছে না তাহলে এটাতে একটা ধাপে হচ্ছে যেহেতু অক্সিজেনের অভাব এখানের মধ্যে এটা অবাধ শ্বসন এটা সবাধ শ্বসনকে মিন করতেছে কিন্তু কোয়েশ্চেনে কিছু ইনফরমেশন আরও থাকতে পারে নিচের কোনটা সঠিক আদর্শ তাপমাত্রা হচ্ছে 20 থেকে এত দিনের বেলায় এর হার বাড়ে দুই ধাপে হলে সেটা হবে অবাধ শ্বসন তাহলে এখানের মধ্যে ওয়াই এর ক্ষেত্রে এটা যেহেতু পাতাটা সুস্থ সবল দেখা যাচ্ছে তাহলে এখানে আদর্শ তাপমাত্রা 20 থেকে এত এবং দিনের বেলায় এর শ্বসন হার বাড়ে অ্যান্সার হবে হচ্ছে 2 এবং 3 এর পরবর্তী কোয়েশ্চেন আসো হচ্ছে ব্ল্যাকম্যান মানে কি কালো মানুষ না ব্ল্যাকম্যান শারীরতত্ত্ববিদ ব্ল্যাকম্যান কত সালে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে দুইটা পর্যায়ে ভাগ করেন মুখস্থ 1905 সালে C3 এর জন্য কেলভিন কত সালে নোবেল পুরস্কার পান 1961 সালে এগুলো একটু মনে রাখতে পারো অনেক সময় হুবহু দিয়ে দেয় জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার বেশি কারণ জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার বেশি কেন বলো তো জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার বেশি হওয়ার কারণ পানিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.3 এটা সত্য সকল অঙ্গে কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারে সমান্ত না সকল অঙ্গ কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারে তাহলে অ্যান্সার হচ্ছে 1 এবং 2 জলজ উদ্ভিদের ক্ষেত্রে বেশি হওয়ার কারণ এই দুইটা অপশন তারপর আসা হচ্ছে প্রতিমূল এটিপি অণুর প্রান্তীয় ফসফেট কত কিলো ক্যালোরি শক্তি জমা থাকে প্রতিমূল 7.3 কিলো ক্যালোরি হ্যাঁ একটু দেখো এখানের মধ্যে একটু খেয়াল করো পেন্টোজ সুগার 5 কার্বন যুক্ত শর্করা তাহলে এটা হচ্ছে 5 কার্বন যুক্ত শর্করা 5 কার্বন যুক্ত শর্করার সাথে মনে করো আমি এখানে অ্যাডিনিন দিলাম অ্যাডিনিন যুক্ত করলাম তখন যৌগটাকে বলা হচ্ছে নিউক্লিওসাইড নিউক্লিওসাইডের সাথে যখন ফসফেট যুক্ত হয় সেটাকে বলা হচ্ছে নিউক্লিওটাইড এটা একটা নিউক্লিওটাইড এই নিউক্লিওটাইডটাকে আমি বলতেছি এটাকে বলা হচ্ছে AMP মিন্স অ্যাডিনোসিন মনোফসফেট আমি এখানে আরও একটা ফসফেট যুক্ত করছি তখন এটার নাম হয়ে যাবে ADP আমি আরও একটা ফসফেট যুক্ত করছি তখন এটার নাম হয়ে যাবে ATP অ্যাডিনোসিন মনোফসফেট অ্যাডিনোসিন ডাইফসফেট অ্যাডিনোসিন ট্রাইফসফেট ফসফেট তার ভাই এমনিতে বললে যুক্ত হবে না প্রথমত AMP এর সাথে তুমি যদি একটা ইনঅর্গানিক ফসফেট প্লাস 7.3 কিলো ক্যালোরি শক্তি কিলো ক্যালোরি দাও সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ADP আবার ADP এর সাথে যদি তুমি ADP এর সাথে যদি ইনঅর্গানিক ফসফেট প্লাস 7.3 কিলো ক্যালোরি শক্তি দাও 7.3 কিলো ক্যালোরি দাও সেখান থেকে তুমি এখান থেকে পাবা হচ্ছে ATP আবার আমার যদি শক্তির প্রয়োজন পড়ে তখন আমি ATP কে ভাঙতে পারি ATP কে ভাঙলে ভাই আমি কি পাবো ATP কে ভাঙলে আমি পাবো হচ্ছে ADP প্লাস 7.3 কিলো ক্যালোরি ওই যে আমি এখানে যেটা দিছিলাম সেটা আমি এখানে পাবো তাহলে একটা ফসফেটকে মুক্ত করতে একটা ফসফেটকে যদি আমি বের করি তাহলে ADP 7.3 কিলো ক্যালোরি প্লাস হচ্ছে আমি পাচ্ছি ইনঅর্গানিক ফসফেট একটা ফসফেট মুক্ত হওয়ার জন্য 7.3 কিলো ক্যালোরি করে পাওয়া যায় এখানে ADP এর সাথে ফসফেট যুক্ত হওয়াকে বলা হয় ফসফোরাইলেশন বিক্রিয়া আর মুক্ত করে নেওয়া বা ফসফেটকে বের করে নেওয়া সেটাকে বলা হচ্ছে ডিফসফোরাইলেশন বিক্রিয়া এখানে অ্যান্সার হচ্ছে 7.3 কিলো ক্যালোরি ওকে পরবর্তী কোয়েশ্চেন আসে অনেকগুলো কোয়েশ্চেন কোনটি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার বাহ্যিক প্রভাবক সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার এখানে কোনটা বাহ্যিক প্রভাবক বাহ্যিক প্রভাবক অক্সিজেন কি বাহ্যিক প্রভাবক না অক্সিজেন বাহ্যিক প্রভাবক না তারপর আসে হচ্ছে শর্করা বাহ্যিক প্রভাবক সালোক সংশ্লেষণ বাহ্যিক প্রভাবক অভ্যন্তরীণ প্রভাবক সালোক সংশ্লেষণ প্রভাবক আছে দুই ধরনের একটা বাহ্যিক একটা হচ্ছে অভ্যন্তরীণ শর্করা আমরা এখানে দেখতে পাচ্ছি না শর্করা পটাশিয়াম এনজাইম
এগুলো হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। এনজাইম অভ্যন্তরীণ, পটাশিয়াম অভ্যন্তরীণ, শর্করা অভ্যন্তরীণ। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার বাহ্যিক প্রভাবক হচ্ছে অক্সিজেন, যেটা বাড়লে অ্যান্সার হচ্ছে বাহ্যিক প্রভাবক। বাহ্যিক খেয়াল করো, বাহ্যিক প্রভাবক বলছে, তাহলে বাহ্যিক হচ্ছে অক্সিজেন। অক্সিজেন বাড়লে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার হার কমে যায়। পরবর্তী কোয়েশ্চেন আসো। এডিপি এর সাথে অজৈব ফসফেট যুক্ত হওয়াকে কি বলা হয়? একটু আগে আমরা বলছি এডিপি এর সাথে অজৈব ফসফেট যুক্ত হওয়াকে কি বলা হয়? এডিপি এর সাথে অজৈব ফসফেট যুক্ত হওয়া সেটাকে বলা হচ্ছে ফসফোরাইলেশন প্রক্রিয়া। এডিপি এর সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি উৎপন্ন হচ্ছে। এটাকে কি বলা হচ্ছে? এডিপি এর সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হওয়া, এটাকে বলা হচ্ছে ফসফোরাইলেশন প্রক্রিয়া। এখন ফসফোরাইলেশন যদি সূর্যের আলোর প্রভাবে হয় সেটাকে বলা হবে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া। তাহলে আমরা দেখি অপশনের মধ্যে কি আছে? ফটোলাইসিস হবে না। ফটোলাইসিস মানে হচ্ছে পানির সূর্যের আলোর উপস্থিতি পানি খেয়ে ভাঙা। অক্সিডেটিভ অক্সিজেন যুক্ত হচ্ছে এমন কিছু এখানে আমরা পাচ্ছি না, এটাও হবে না। ফটোফসফোরাইলেশন, ফার্মেন্টেশন হবে না, ফার্মেন্টেশন বা গাজন হচ্ছে না। তাহলে এখানে অ্যান্সার হওয়া দরকার ছিল ফসফোরাইলেশন, যেহেতু সূর্যের আলোর কথা বলে নাই। তাহলে এখানে যেহেতু ফসফোরাইলেশন নাই সেজন্য আমরা বলতে পারি ফটোফসফোরাইলেশন, বা এই প্রক্রিয়াটা সূর্যের আলোর উপস্থিতিতে হচ্ছে, তখন সেটাকে বলবে ফটোফসফোরাইলেশন। পরবর্তী কোয়েশ্চেন আসো। পানি বিয়োজিত হয়ে কি উৎপন্ন হয়? পানি বিয়োজিত হয়ে কি উৎপন্ন হয়? পানি খেয়ে ভাঙলে আমরা এখানে পাই H প্লাস প্লাস ইলেকট্রন প্লাস হচ্ছে অক্সিজেন। পানি এখানে আমরা H প্লাস ইলেকট্রন এবং অক্সিজেন পাই। তাহলে ইলেকট্রন পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি, কোনো হাইড্রোজেন তো পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা এখানে অপশন হিসেবে নিতে পারি 1 এবং 3। প্রোটন, H প্লাস মানে প্রোটন, নট হাইড্রোজেন। শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা, দেখো শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা কত? আমরা সালোক সংশ্লেষণের জন্য পড়ে আসছি 22 থেকে 35, আর শ্বসনের জন্য হচ্ছে তোমার 20 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। মনে রাখিও, শ্বসনের জন্য 20 থেকে 45। পরবর্তী কোয়েশ্চেন আসো। C6H12O6 থেকে আমরা দেখতে পাচ্ছি C3H4O3 উৎপন্ন হচ্ছে। তাহলে এটা কি ভাই? এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড। স্লাইডের সাথে ইয়ার কালার মিলে যাচ্ছে, আমি কোন কালার দিলে তোমাদের জন্য সুবিধা? এটাই নি, পিঙ্কি নি। তাহলে দেখো গ্লুকোজ ভেঙে আমরা দেখতে পাচ্ছি পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় কোন প্রক্রিয়ায়? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়। কোয়েশ্চেনটা হচ্ছে সবাত এবং অবাত উভয় শ্বসনের প্রথম ধাপ, সত্য কথা, এটা কোষের মাইটোকন্ড্রিয়ায় ঘটে থাকে। তাহলে এটা কি কোষের মাইটোকন্ড্রিয়ায় ঘটে? তোমাদের কি মনে হয়? এটা তো কোষের মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে না। তাই এটা ঘটে হচ্ছে কিসের মধ্যে? ঘটে হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে। তাহলে মাইটোকন্ড্রিয়া ঘটে, এটা মিথ্যা। সবাত এবং অবাত এটা সত্য, এতে নিট এটিপি হচ্ছে এত। তাহলে অ্যান্সার হচ্ছে 1 এবং 3। অ্যান্সার 1 এবং 3। আমি একটু দ্রুত যাই, কোয়েশ্চেন অনেকগুলা। পরবর্তী কোয়েশ্চেনে দেখো, গ্লাইকোলাইসিস বিক্রিয়া কোষের কোন অংশে সংগঠিত হয়? তাহলে গ্লাইকোলাইসিস বিক্রিয়া কোষের কোন অংশে সংগঠিত হয়? আমরা জানি শ্বসনের যে 4টা ধাপ, প্রথম ধাপটা সাইটোপ্লাজমে হয়, বাকি 3টা মাইটোকন্ড্রিয়াতে হয়। তাহলে গ্লাইকোলাইসিস যেহেতু শ্বসনের প্রথম ধাপ, বা সবাত এবং অবাত উভয় শ্বসনের প্রথম ধাপ, এটা সংগঠিত হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে, বাকি 3টা মাইটোকন্ড্রিয়াতে। পরবর্তী কোয়েশ্চেন, অবাত শ্বসনে এক অণু গ্লুকোজ হতে যদি যতটি এটিপি উৎপন্ন হয় তার কিলো ক্যালোরি কত? কত কিলো ক্যালোরি? অবাত শ্বসনে এক অণু গ্লুকোজ হতে যত এটিপি উৎপন্ন হয় তা থেকে কত কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়? কত কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়? একটা এটিপি থেকে আমরা দেখলাম হচ্ছে 7.3 কিলো ক্যালোরি, বা একটা এটিপি মুক্ত হলে 7.3 কিলো ক্যালোরি। তাহলে অবাত শ্বসনে পাওয়া যায় হচ্ছে 2 এটিপি। তাহলে 2 এটিপি থেকে কত পাওয়া যাবে? 2 × 7.3 কিলো ক্যালোরি, 7 × 14, 14.6। তাহলে অ্যান্সার হচ্ছে 14.6। একটা থেকে 7.3 কিলো ক্যালোরি, দুইটা থেকে 14.6। পরবর্তী কোয়েশ্চেন আসো। নিচের কোনটা সঠিক? নিচের কোনটি সঠিক? কোনটা সঠিক বলো? এর ক্ষেত্রে, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি একটা, এর মধ্যে মনে হচ্ছে একটা শাপলার মতো হইতে লাগতেছে। এর ক্ষেত্রে কোনটা সঠিক? পানির মাধ্যমে পরাগায়ন ঘটে, যেহেতু জলজ। বি এর তুলনায় বেশি শর্করা তৈরি করে, হ্যাঁ, যেহেতু জলজ উদ্ভিদের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি। 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সালোক সংশ্লেষণ চালাতে পারে। তাহলে এখানের মধ্যে অ্যান্সার 3টাই সঠিক। তাহলে সালোক সংশ্লেষণের জন্য সাধারণত 0 থেকে একটা নির্দিষ্ট তাপমাত্রা বেশি হয়, কিন্তু 10 ডিগ্রিতে বন্ধ হবে এমন কিছু নাই। তাহলে এই প্রথমটা সঠিক, পানির মাধ্যমে পরাগায়ন ঘটে, যেহেতু জলজ উদ্ভিদ। বি এর তুলনায় বেশি শর্করা, বি মানে হচ্ছে স্থলজ উদ্ভিদ, কার্বন ডাইঅক্সাইড বায়ুতে 0.03, কিন্তু পানিতে হচ্ছে 0.3। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 3টাই। পরবর্তী কোয়েশ্চেনে এ ও বি এর ক্ষেত্রে কোনটা সঠিক? এ ও বি এর ক্ষেত্রে কোনটা সঠিক? এতে সালোক সংশ্লেষণ হার কমে যাবে। কেমনে সালোক সংশ্লেষণ হার কমবে? তাহলে মিথ্যা কথা। অক্সিজেনের ঘাটতিতে সালোক সংশ্লেষণ চালাতে পারবে। অক্সিজেনের ঘাটতিতে সালোক সংশ্লেষণ চালাতে পারবে, ঘাটতিতে সালোক সংশ্লেষণ চালাতে পারবে। কেমনে? দূষিত বাতাসে বি এর সালোক সংশ্লেষণ কমবে, দূষিত বাতাসে সালোক সংশ্লেষণ কমবে।
বিকালে বিতে সালোক সংশ্লেষণের হার কমে যাবে, বিকালে বিতে সালোক সংশ্লেষণের হার কমে যাবে বিকালে। আচ্ছা, স্থলজ উদ্ভিদ বিকালের দিকে কি হয়? বিকালের দিকে তাপমাত্রা কমে যায়, এনজাইমের কার্যকারিতা কমে যায় বিকালের দিকে, দেখবা বিকালের দিকে সালোক সংশ্লেষণের হার কমে যায়, এটা সত্য, বাকিগুলোর চেয়ে এটাই হচ্ছে সত্য। বিকালের দিকে সালোক সংশ্লেষণের হার কমে, কারণ হচ্ছে তাপমাত্রা কমে যায়, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যায় এবং হচ্ছে এনজাইমের কার্যকারিতাও নষ্ট হয়। পরবর্তী কোয়েশ্চেন আসো, কাঁঠাল গাছের নতুন পাতার ক্ষেত্রে কোনটা সঠিক? নতুন পাতা, নতুন পাতা, নতুন কম বয়সী পাতা এবং বয়স্ক পাতার ক্ষেত্রে সালোক সংশ্লেষণের হার কম, তাহলে এখানের মধ্যে নতুন পাতার ক্ষেত্রে কী হবে? সালোক সংশ্লেষণের হার বেশি। নতুন পাতার ক্ষেত্রে কোনটা হবে দেখো, নতুন কাঁঠাল গাছের নতুন পাতার ক্ষেত্রে কোনটা সঠিক? কাঁঠাল গাছের নতুন পাতা, সরি এটা সালোক শ্বসনের হার বেশি, শ্বসন, নতুন পাতা তাদের কার্যকারিতা নতুন পাতার ক্ষেত্রে কম বয়সী পাতা এবং বেশি বয়স্ক পাতার ক্ষেত্রে শ্বসনের হার কম এবং নতুন পাতার ক্ষেত্রে শ্বসনের হার বেশি। বইয়ের লাইন খেয়াল করিও। আলোক নিরপেক্ষ পর্যায়ে নিচের কোনটি বিজারিত হয়ে কার্বোহাইড্রেটে পরিণত হয়? আলোক নিরপেক্ষ পর্যায়ে, আলোক নিরপেক্ষ পর্যায়ে কোনটা বিজারিত হয়ে ইয়াতে পরিণত হচ্ছে? কার্বোহাইড্রেট, কার্বন ডাইঅক্সাইডে বিজারিত হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডে বিজারিত হয়ে, কার্বন ডাইঅক্সাইড কোনটা বিজারিত হয়ে কার্বোহাইড্রেটে পরিণত? এখানে কার্বন ডাইঅক্সাইডটা বিজারিত হয়ে হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা উৎপন্ন করে, কার্বোহাইড্রেট, কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে কার্বোহাইড্রেট বা শর্করা উৎপন্ন করে। পরবর্তী কোয়েশ্চেন আসে, অক্সালোএসিটিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট? আমরা এগুলো জানি, হ্যাস এবং স্ল্যাক চক্র উৎপন্ন প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট। পরবর্তী কোয়েশ্চেনে উক্ত বিক্রিয়ার 3 অণু এক্স, এটা হচ্ছে কি? এখান থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, তাহলে এক্স হচ্ছে গ্লুকোজ, C6H12O6, C6H12O6, তাহলে গ্লুকোজ উপরোক্ত বিক্রিয়ার 3 অণু এক্স থেকে, 3 অণু গ্লুকোজ থেকে কত টিপি উৎপন্ন হবে? 3 অণু উপরোক্ত বিক্রিয়ায়, তাহলে এটা হচ্ছে প্রথম বিক্রিয়া গ্লাইকোলাইসিস। এটা কিসের বিক্রিয়া? গ্লাইকোলাইসিস। আমরা গ্লাইকোলাইসিস জানি এক অণু থেকে, একটা থেকে পাওয়া যায় হচ্ছে কত এটিপি? একটা থেকে পাওয়া যায় হচ্ছে নিট হচ্ছে 8 এটিপি। একটা বাংলায় লিখতেছে, একটা ইংলিশে লিখতেছে, বাহ, 8 এটিপি। তাহলে একটা অণু গ্লুকোজ থেকে যদি 8 এটিপি পাওয়া যায়, তাহলে তিনটা থেকে কত পাওয়া যাবে? 8 × 3 এটিপি, তাহলে টোটাল আমরা এখানে 24 এটিপি পাবো। কোয়েশ্চেনটা একটু বুঝো, আমরা জানি গ্লাইকোলাইসিসে একটা গ্লুকোজ থেকে পাওয়া যায় 8 এটিপি, তাহলে তিনটা থেকে কত পাওয়া যাবে? টোটাল 24 এটিপি। শ্বসনের বাহ্যিক প্রভাবক কোনটা? শ্বসনের বাহ্যিক প্রভাবক এনজাইম, এগুলো অভ্যন্তরীণ প্রভাবক, কোষ মধ্যস্থ পানি অভ্যন্তরীণ, অজৈব লবণ অভ্যন্তরীণ, অক্সিজেন হচ্ছে বাহ্যিক প্রভাবক। পরবর্তী কোয়েশ্চেন, পানিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? পানিতে কার্বন ডাইঅক্সাইডগুলো আমাদের মুখস্থ 0.3%, বায়ুতে হচ্ছে 0.03%। এর পরবর্তী কোয়েশ্চেন আসো, নিচের কোনটা C3 উদ্ভিদ? আখ এগুলো C4, ভুট্টা C4, মোতা ঘাস C4, তাহলে ধান হচ্ছে C3। পরবর্তী কোয়েশ্চেন, অ্যাডিনোসিনের সাথে পিআই যুক্ত হচ্ছে, অ্যাডিনোসিনের সাথে পিআই যুক্ত হয়ে এডিপি উৎপন্ন করে, এডিপি এর সাথে পিআই যুক্ত হয় এবং ওয়াই উৎপন্ন করতেছে। ওয়াই প্রক্রিয়ার প্রথম ধাপে কয়টি ফসফেট গ্রহণ করে? উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়ার প্রথম ধাপে কয়টি ফসফেট গ্রহণ করে? নিচের কোনটা C3 উদ্ভিদ? ওকে, পরবর্তী কোয়েশ্চেন, কয়টা ফসফেট? উদ্দীপক উল্লেখে প্রথম ধাপে কয়টি ফসফেট গ্রহণ করে? প্রথম ধাপ, কোয়েশ্চেন, অ্যাডিনোসিনের সাথে পিআই, ফসফেট অফ ইনঅর্গানিক বা ইনঅর্গানিক ফসফেট, এডিপি উৎপন্ন করতেছে, এডিপি এর সাথে পিআই যুক্ত হয়ে এটিপি, কয়টি ফসফেট গ্রহণ করে? তাহলে এখানের মধ্যে এটিপি হওয়ার জন্য টোটাল হচ্ছে 3টা ফসফেট প্রয়োজন। এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, প্রথমে হচ্ছে এএমপি, এএমপি এর সাথে আইপি যুক্ত হয়ে হচ্ছে তোমার এডিপি, এডিপি এর সাথে আইপি যুক্ত হয়ে হচ্ছে তোমার এটিপি, অ্যাডিনোসিনের সাথে পিআই যুক্ত হয়ে এএমপি, এএমপি এর সাথে প্রথমে অ্যাডিনোসিনের সাথে যখন আইপি যুক্ত হচ্ছে তখন আমরা সেটাকে বলতেছি এএমপি, সেই এএমপি এর সাথে ইনঅর্গানিক, তাহলে এখানে টোটাল 3টা ফসফেট যুক্ত হচ্ছে, 3টা ফসফেট। পরবর্তী কোয়েশ্চেনে আসো, অবাধ শ্বসন প্রক্রিয়া এগোনো গ্লুকোজ হতে যত অণু ওয়াই উৎপন্ন হয় তত তা কত কিলোক্যালোরি? আমরা এই কোয়েশ্চেন অলরেডি করে আসছি, তাহলে ওয়াই হচ্ছে এটিপি। অবাধ শ্বসনে কত এটিপি পাওয়া যায়? অবাধ শ্বসনে এটিপি পাওয়া যায় হচ্ছে 2টা, একটা এটিপি থেকে হচ্ছে কত কিলোক্যালোরি? 7.3 কিলোক্যালোরি, তাহলে 2টা থেকে কত পাওয়া যাবে? 2 × 7.3 কিলোক্যালোরি, তাহলে আমরা জানি এখান থেকে আমরা পাচ্ছি 14.6 কিলোক্যালোরি।
এই কোয়েশ্চেন অলরেডি আমরা সলভ করে আসছি। পরবর্তী কোয়েশ্চেনে আসো, 1 অণু FAD থেকে কত 3 অণু FAD থেকে কত ATP পাওয়া যায়? আমরা জানি 1 অণু থেকে পাওয়া যায় হচ্ছে 2 ATP। তাহলে 3 অণু, তাহলে 3 × 2 6 ATP, এটাই হচ্ছে অ্যান্সার, 6 ATP। এখন 3 অণু FAD থেকে পাওয়া যায় 6 ATP। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেন, সালোক সংশ্লেষণে কি হয়? সূর্যালোক এবং জীবনের সেতু বন্ধন। সত্য, সকল জীবী তার নিজের খাদ্য তৈরি করতে পারে। সকল জীবী তার নিজের খাদ্য তৈরি করতে পারে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া তো সকল জীবের মধ্যে, প্রাণীর মধ্যে হচ্ছে না। সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। তাহলে এটা ছাড়া বাকি দুটো অ্যান্সার 1 এবং 3। ওকে, আমরা একটু দ্রুত যাই। পরবর্তী কোয়েশ্চেন আসো, কোন উদ্ভিদ প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড? ফসফোগ্লিসারিক অ্যাসিড। আখ সিফুর উদ্ভিদ, ভুট্টা সিফুর উদ্ভিদ, মোথাঘাস সিফুর। তাহলে এখানে কাঁঠালটাই হচ্ছে C3 এর প্রথম স্থায়ী পদার্থ 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড বা ফসফোগ্লিসারিক অ্যাসিড, এতে 3 কার্বন যুক্ত। পরবর্তীতে আসো, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ঘটে কোনটার মধ্যে? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এগুলো আমাদের মুখস্থ, মাইটোকন্ড্রিয়াতে ঘটে, মাইটোকন্ড্রিয়া। পরবর্তী কোয়েশ্চেন, চিত্রের কোনটা হচ্ছে সিফুর উদ্ভিদ? দেখো এগুলো কোয়েশ্চেনগুলো অনেকবার আসছে। যশোর বোর্ড 21-এর কোয়েশ্চেন, নিচের কোনটা সিফুর উদ্ভিদ? সিফুর উদ্ভিদ এখানে কি? বট না, আম না, জবা না, আখ। পরবর্তী কোয়েশ্চেন, ADP এর সাথে IP যুক্ত হচ্ছে আলো এবং ক্লোরোফিলে এ উৎপন্ন হচ্ছে। ADP এর সাথে এ উৎপন্ন। উদ্দীপকের কোনটা উচ্চ শক্তি সমৃদ্ধ যৌগ? উচ্চ শক্তি সমৃদ্ধ যৌগ। ADP এর সাথে ADP এর সাথে PI বা IP যুক্ত হয়ে উৎপন্ন হবে ATP। তাহলে এখানে এটাই হচ্ছে ATP। উদ্দীপক উল্লেখিত উচ্চ শক্তি সমৃদ্ধ যৌগ কোনটা? ADP, ক্লোরোফিল এ। এটা হওয়ার কথা হচ্ছে ATP, হয়তো কোয়েশ্চেনে প্রিন্টিং মিস্টেক, টাইপিং মিস্টেকের কারণে এটা হবে ATP। তাহলে এখানে অ্যান্সার হবে গ, ATP। ওই যে আমরা দেখতেই পাচ্ছি ADP এর সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে ATP উৎপন্ন করে। পরবর্তী কোয়েশ্চেন আসো, ADP এখানে উদ্দীপকের বিক্রিয়াটাতে কি হয়? ফসফোরাইলেশন ঘটে। সত্য, এ শক্তি জমা রাখে। তাহলে এ শক্তি জমা রাখে পানি বিয়োজিত, এ শক্তি জমা রাখতে পারে। এটাকে রিচার্জেবল ব্যাটারির সাথে কম্পেয়ার করা। ATPকে রিচার্জেবল ব্যাটারিও বলা হয়। প্রয়োজন অনুসারে সে জমা রাখতে পারে, প্রয়োজন অনুসারে সে খরচ করতে পারে। তাহলে শক্তি জমা রাখে। তাহলে অ্যান্সার হচ্ছে 1 এবং 2। ওকে, পরবর্তী কোয়েশ্চেন দেখো, ক্রেবস চক্রে 2 অণু গ্লুকোজ হতে কত অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়? ক্রেবস সাইকেল আমরা পড়ছি। ক্রেবস সাইকেলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে 4 অণু, 4 CO2 উৎপন্ন হয়। এটা হচ্ছে একটা গ্লুকোজের জন্য। তাহলে 2টার জন্য কয়টা হবে? 2টার জন্য আমরা এখানে কার্বন ডাইঅক্সাইড পাবো হচ্ছে টোটাল 8টা। প্রথমে আমরা যে সাইকেলটা দেখাইছি এটা দেখলে তোমার হয়তো মনে থাকবে। একটার জন্য কার্বন ডাইঅক্সাইড আমরা এই পাশে 2টা, এই পাশে 2টা, তাহলে 4টা পাচ্ছিলাম। 2টার জন্য তাহলে হবে তার ডাবল 8টা। অবাত শ্বসন ঘটে কোন উদ্ভিদে? অবাত শ্বসন ঘটে হচ্ছে ইস্টের মধ্যে, অবাত শ্বসন ঘটে ভুট্টা ইত্যাদি, ইস্টের মধ্যে। পরবর্তীতে আসো, কোনটা এডিনোসিন ডাইফসফেট? তাহলে এডিনোসিন ডাইফসফেট, ADP কে বলা হচ্ছে এডিনোসিন ডাইফসফেট। পরবর্তী কোয়েশ্চেন, ইস্টের শ্বসন প্রক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়? ইস্টের শ্বসন প্রক্রিয়ায় কোনটা উৎপন্ন হয়? ইস্টের শ্বসন প্রক্রিয়া অক্সালোএসিটিক অ্যাসিড না, গ্লুকোজ তো না, ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। বইয়ের রিডিং এগুলো অক্সিজেনের অনুপস্থিতি যে শ্বসন হয় তাতে, অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন হয় তার নাম হচ্ছে অবাত শ্বসন। তাহলে শ্বসনিক বস্তু আংশিক জারণ ঘটে, ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। বিপুল পরিমাণ শক্তি তো জীবনেও না। শক্তি এখানে শক্তি পাওয়া যায় কত ATP? 2 ATP উৎপন্ন হয়। কিলো ক্যালোরিতে হিসাব করলে হচ্ছে 56 কিলো ক্যালোরি, 56 কিলো ক্যালোরি। তাহলে এখানের মধ্যে 1 এবং 2 হচ্ছে অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, আলোক বর্ণালী কোন অংশে সালোক সংশ্লেষণ ব্যাহত হয়? আলোক বর্ণালীর কোন অংশে সালোক সংশ্লেষণ ব্যাহত হয়? কোন অংশে সালোক সংশ্লেষণ ব্যাহত হয়? কমলা আলো, লাল আলো। লাল আলো এবং নীল আলোতে সালোক সংশ্লেষণ ভালো হবে। সবুজ আলো, সবুজ, আর একটা দেখিও বইয়ের মধ্যে 2টা কালার আছে, সবুজ। সালোক সংশ্লেষণ ব্যাহত হয় হচ্ছে সবুজ, লাল এবং নীল হচ্ছে ভালো হবে। এরপরের কোয়েশ্চেন, স্বাভাবিকের চেয়ে শ্বসনের হার বেশি হবে। স্বাভাবিকের চেয়ে কোন জায়গার মধ্যে শ্বসনের হার বেশি হয়? কুড়ি এবং মূলে, কুড়ি এবং কাণ্ডের অগ্রভাগে, মূল এবং কাণ্ডে না। তাহলে 1 এবং 2 হচ্ছে অ্যান্সার, 1 এবং 2। কত কোয়েশ্চেন সলভ করলাম? শেষ হবে কখন? চিত্রের অঙ্গাণুটাতে 2 অণু গ্লুকোজ হতে কত অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়? মাইটোকন্ড্রিয়া। 2 অণু গ্লুকোজ হতে কত অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়? মাইটোকন্ড্রিয়াতে 2 অণু গ্লুকোজ হতে কত অণু, অঙ্গাণুটাতে 2 অণু গ্লুকোজ হতে কত অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়? আচ্ছা,
অঙ্গাণুটিতে কোয়েশ্চেন কত চট্টগ্রাম বোর্ড না কুমিল্লা বোর্ড 2021 2 অণু গ্লুকোজ মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি কি ঘটে মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে হচ্ছে তোমার এসিটাইল কোয়ে আবার ঘটে কি এদিকে ক্রেবস সাইকেল চিত্র অঙ্গাণুটা 2 অণু গ্লুকোজ হতে এইখানের মধ্যে কি পাওয়া যায় এখানের মধ্যে কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় একটা ওই পাশে একটা টোটাল হচ্ছে কার্বন ডাই অক্সাইড ওই পাশ থেকে একটা কার্বন ডাই অক্সাইড দুইটা ক্রেবস সাইকেলের মধ্যে এই দিক থেকে দুইটা কার্বন ডাই অক্সাইড ওই দিক থেকে দুইটা কার্বন ডাই অক্সাইড তাহলে এখানে আমরা পাচ্ছি একটা গ্লুকোজ থেকে 6 কার্বন ডাই অক্সাইড 6 কার্বন ডাই অক্সাইড তাহলে দুইটা গ্লুকোজ যদি হয় এখানে আমরা দেখতে পাচ্ছি এটা মাইটোকন্ড্রিয়া চিত্রের অঙ্গাণুটাতে 2 অণু গ্লুকোজ হতে কত অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে তাহলে এখানে টোটাল হচ্ছে একটা থেকে 6 হলে দুইটা থেকে 12 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে পরবর্তী কোশ্চেন উদ্দীপক আলোক নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও আসলে এখানে আমরা পরবর্তী প্রশ্ন উচ্চ শক্তির ইলেকট্রন তৈরি হয় H+ উৎপন্ন হয় NAD জারিত হয় ইলেকট্রন তৈরি হয় H+ উৎপন্ন হয় সত্য NAD জারিত হয় না এখানে এটা মিথ্যা তাহলে এখানে কোশ্চেনটা হচ্ছে উচ্চ শক্তির ইলেকট্রন তৈরি হবে অ্যান্সার হচ্ছে 1 এবং 2 পরবর্তী কোশ্চেন সবাত শোষণে কোনো গ্লুকোজ হতে কত অণু যারে কত শক্তি 686 কিলো ক্যালোরি এগুলো বইয়ের মধ্যে দেখবা বিক্রিয়ার পরে দেওয়া আছে এটিপি হচ্ছে 38 এটিপি কিলো ক্যালোরি হিসাব করলে 686 কিলো ক্যালোরি আমি এখানে 3টা কিলো ক্যালোরি দিয়ে 3টা আছে 7.3 কিলো ক্যালোরি যেটা ওইখানে পাওয়া হচ্ছে 7.3 কিলো ক্যালোরি এখানে জোলের ক্ষেত্রে 30.55 কিলো জোল 7.3 কিলো ক্যালোরি এটা হচ্ছে একটা এটিপি যখন মুক্ত হয় এটিপির সাথে 7.3 কিলো ক্যালোরি মুক্ত হয় তারপর এখানের মধ্যে সবাত শোষণে 686 কিলো ক্যালোরি সবাতে হচ্ছে 686 আর অবাতে হচ্ছে 56 কিলো ক্যালোরি 56 এগুলো একটু মনে রাখিও আচ্ছা স্টে উইথ ফিল্ড সায়েন্স আমাদের শেষ চ্যাপ্টারটার মধ্যে কিছু কোয়েশ্চেন তোমরা নিশ্চয়ই বুঝছো হচ্ছে একই ধরনের কোয়েশ্চেন আর কিছু কোয়েশ্চেন কিছু অটিস্টিক টাইপসের কোয়েশ্চেন পাইছো মানে কোনো ব্যাখ্যার আগামাথা দেওয়া যাচ্ছে না বা ব্যাখ্যার আগামাথায় বোঝা যাচ্ছে না তোমরা রিসেন্ট আসা কোয়েশ্চেনগুলো একটু বেশি বেশি সলভ করবা বা এখানে যা দেখেছি এগুলোও দেখলে হবে একটু বুঝে বুঝে চ্যাপ্টারটা পড়তে হবে সিকিউর জন্য যে টপিকগুলো বলে দিয়েছি সেগুলো পড়লেই ইনাফ এর বাইরে সাধারণত কোয়েশ্চেন হয় না ওকে আমরা ধাপে ধাপে হচ্ছে তোমাদের বায়োলজির সবগুলো এমসিকিউ ক্লাসই নিব ইনশাল্লাহ সো তোমরা কি করবা তোমরা হচ্ছে আমাদের ক্লাসগুলো তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা আর এর মধ্যে যদি তোমার কোনো কনফিউশন থাকে কোয়েশ্চেনে প্লাস যদি কিছু না বুঝে থাকো সেটা কমেন্টে জানাবা কমেন্টে আমাদের ইউটিউব চ্যানেলে হচ্ছে ভিডিওগুলো আপলোড হচ্ছে এর মধ্যে কোনো কনফিউশন থাকলে সেটা তোমরা কমেন্ট করতে পারো আর যেহেতু ফ্রি ক্লাস সবাই হচ্ছে ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার করবা আমাদের পরবর্তী লেকচার বা পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম টাটা